একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হয়ে যুক্ত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। আপনাদের সাথে আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসবো যেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। চট্টগ্রামগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রেনে আগুন লাগার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। ওদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার গ্রামের বাড়ি থেকে জব্দ করা হলো কোটি টাকা মূল্যের গাড়ি। শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, সংবেদনশীল এমন কয়েকটি ফটো কার্ড আছে আমার হাতে, চলুন শুরুতেই সেটা দেখে নেই। চট্টগ্রামগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এই শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুকে ট্রেনে আগুন লাগার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০২২ সালের ১১ জুন মৌলভীবাজার জেলার শমশেরনগর এলাকায় পারাবত এক্সপ্রেস নামে ওই ট্রেনটিতে আগুন ধরে যায়। সেই ভিডিওটি এখনকার বলে প্রচার করা হচ্ছে। এদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার গ্রামের বাড়ি থেকে জব্দ করা হলো কোটি টাকা মূল্যের গাড়ি শীর্ষক দাবিতে চ্যানেল 24-এর ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেষমেশ রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিষয়টি ছিল অপতথ্য। বরং চ্যানেল 24-এর ফেসবুক পেজে প্রকাশিত সাবেক এমপি আনারের গাড়ি উদ্ধারের একটি ফটো কার্ড ডিজিটালি সম্পাদনা করে আলোচিত ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। অপরদিকে চাঁদা না দেওয়ায় কথিত সমন্বয়ক ও জঙ্গি গোষ্ঠী লঞ্চে ভাঙচুর ও লুটপাট করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটি ছিল গুজব। প্রকৃতপক্ষে ভোগান্তির শিকার যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের হওয়া দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এবার বাংলাদেশি হিন্দু যুবক জনি সরকারকে ইসলামপন্থীরা হত্যা করে বস্তায় ভরে ড্রেনে ফেলে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন পোস্টে বাসা থেকে ডেকে নিয়ে দুই মুসলিম তরুণ ওই হিন্দু তরুণকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এই দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার অভিযোগে জনি সরকারের বাবা মায়ের সহায়তায় তাকে হত্যা করে বস্তাবন্দি করে ড্রেনে ফেলে দেয়। ইরানের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসরায়েলের এজেন্ট মোসাদের গোয়েন্দা ইহুদি ঘাঁটি ইরানের দখলে। আটক গোয়েন্দা এজেন্ট, এই শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি মিথ্যা তথ্য এবং ইসরায়েলে ইরানি বোমা হামলা উদযাপনের অভিযোগে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। অপতথ্য ছড়ানোর তালিকায় এর পরেই আছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক অ্যাকাউন্টের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আলাপে যেতে চাই এই বিষয়গুলো নিয়েই। অতিথিদের সম্পর্কে আপনাদেরকে বলেছি আগেই, সরাসরি চলে যাচ্ছি তাদের কাছেই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমরা প্রতিবেদন দেখছিলাম, এর বাইরেও প্রতিদিন নানা ধরনের অপতথ্যগুলো ছড়াতে দেখা যায়। এসবের একটা খারাপ প্রভাব সামাজিকভাবে তো রয়েছেই, এমনকি আমরা দেখতে পাই যে ধর্মীয় উস্কানিমূলক কিছু অপতথ্যেরও বেশ প্রচার চলছে। কি বলবেন, এই যে মহামারী আকারে ছড়িয়ে পড়তে দেখছি আমরা,
এই সমস্যার সমাধানের পথ কি দেখেন? আমি বলবো যে ফেক নিউজ বর্তমানে এতই বেড়ে যাচ্ছে যে আমরা যদি সেটা 1 বছর আগেও দেখতাম তার দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণ আমি মনে করতেছি যে এখানে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্যই একটা গোষ্ঠী এই অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে। দেশে যাতে মানে পরিস্থিতি ভালো না থাকে সেজন্য আমরা আসলে কাদেরকে দায়ী করি? আমাদের কোন রাজনৈতিক শক্তি এখন হয়তো খুব সময় পাচ্ছেন ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য। অনেক বট আছে, আমরা জানি যে এআই এর মাধ্যমে যে কোনো জিনিসই খুব কম সময়ের মধ্যে আমাদের এই নিউজগুলিকে ফেক নিউজ গুলোকে বেশি প্রচার করে থাকে। এই জন্য আমরা বলবো যে ফেক নিউজগুলো আসলে অতি যেভাবে আমরা বিশ্লেষণ করতে চাই যে ফেক নিউজগুলি আমরা বুঝে শুনে এরপর আমরা এই জিনিসগুলো ভাইরাল করতে চেষ্টা করবো। অর্থাৎ আমরা না বুঝে না শুনে আমরা অনেক সাধারণ মানুষ সেগুলিকে শেয়ার করি। এইভাবে শেয়ার করতে করতে আসলে দেখা যাচ্ছে যে স্প্রেড হয়ে যাচ্ছে অনেক বেশি। আমরা তাই প্রথমেই বলবো যে আসলে বুঝুন, শুনুন, দেখুন, এরপর চিন্তা করুন। কারণ হচ্ছে কি আমাদের আইটি প্রযুক্তি বা ডিজিটালাইজ পদ্ধতি আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে। তবে শুধু সামাজিক বেদি হিসাবে বর্তমান প্রযুক্তিতে আমরা ব্যবহার করতে অনেকেই সচেষ্ট থাকেন। কারণ আমরা যদি মানবিক চিন্তা না করি তাহলে দেশের এই পরিস্থিতি শুধু দেশ নেই, এটা আন্তর্জাতিক ভাবেই আমরা আসলে একটা করতে মানে অনুশোচনায় দগ্ধ হতে পারি। এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই জিনিসগুলিকে মানুষের ভিতরে মানে হতাশার সৃষ্টি করে। অন্যদিকে মানুষের সময় অনেক নষ্ট হয় ফেক নিউজ পড়ে দেখতে। একজন মানুষ যখন আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে বসি, আমরা হয়তো 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য একটা নিউজ দেখতে চাই, কিন্তু ট্রায়ালগুলি এরকম ভাবে দেখি কখন আমাদের 1 ঘন্টা চলে যায় আমরা বুঝতে পারি না। তাই আমি মনে করি যে সমাজের আসলে চিন্তা বা বিবেকবান মানুষগুলো যাতে এই ধরনের ফেক নিউজকে আসলে সামাজিকভাবে প্রতিরোধ করে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইটি সাবজেক্ট পড়ানো হয় এখন, সেখানে আমাদের মিডিয়া প্রচারণা বিষয়ক আমাদের অনেক কন্টেন্ট থাকতে পারে যেগুলোর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে এগুলো ফেক নিউজ। আমরা আসলে খুব সহজেই বুঝতে পারি যে আমাদের এই ফেক নিউজ কিছু টুলস আছে। আপনি একটু আগে বললেন যে এখানে বলা হচ্ছে যে বুম বাংলা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আসলে বিশ্লেষণ করতে পারি, আমরা বুঝতে পারি, ডিটেক্ট করতে পারি এই নিউজগুলো আসলে ফেক নিউজ, যাতে সেগুলো আমরা নিজেরা শেয়ার না করি এবং ওগুলি আমরা যাতে বারবার না দেখি। তাহলে আমাদের কাছে ফেক নিউজগুলি বেশি আসবে যখন আমরা একটা দেখতে যাবো আরেকটা দেখতে যাবো। কারণ এআই আমাদেরকে বুঝে ফেলছে আমরা এগুলোতে ইন্টারেস্টেড বোধ করি, এই জন্য আমাদের কাছে বেশি করা। এই বিষয়টি নিয়ে রেদওয়ানুল ইসলামের কাছ থেকে ঘুরে আসি। এই যে ফেক নিউজ চোখে পড়ে বেশি, সামনে আসে বেশি, ভাইরাল হয় বেশি, মানুষ শেয়ার করে, তো যখন আপনাদের প্রতিষ্ঠান সহ আরও যেসব প্রতিষ্ঠান এইসব ফ্যাক্ট চেক করছে, তখন যখন জানা গেল যে এটা সত্যি তথ্য নয়, এটি একটি গুজব কিংবা পুরনো কোনো ঘটনাকে নতুন বলে চালানোর চেষ্টা হচ্ছে, এরপর এটা যেন সাধারণ যারা ব্যবহারকারী, যারা ইন্টারনেট ব্যবহারকারী, তারা যেন আর শেয়ার করতে না পারে, সেটা আটকে ফেলার কি কোনো উপায় আছে? এক্ষেত্রে আমরা যেহেতু ফেসবুকের সঙ্গে সরাসরি কাজ করি বা বাংলা মেটার থার্ড পার্টি পার্টনার হিসেবে, তো আমাদের হাতে যে মানে ফেসবুক থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে, আমরা আসলে যেটা করতে পারি যে যখনই কোনো মিসলিডিং বা মিস ইনফরমেশন বা গুজব আমাদের সামনে আসে, আমরা যখন সেটা কভার করি, আমরা কিন্তু সেটা রেড করে দিচ্ছি। এবং রেড করে দেওয়ার ফলে যেটা হচ্ছে ওই কন্টেন্টগুলোর শেয়ার বা যে অ্যাকাউন্ট থেকে এসব কন্টেন্টগুলো শেয়ার হচ্ছে, সে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। এবং যখনই কেউ আবার এই গুজবগুলো বা ওই ভুল তথ্যটাই রিশেয়ার করতে যাচ্ছে, তখন কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যায় যে আপনি একটা গুজব শেয়ার করছেন, বা এই পোস্টটি গুজব, বা এই অ্যাকাউন্ট থেকে ডেলিভারেটলি মিস ইনফরমেশন ছড়ানো হয়, আপনি এই অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন। এই ধরনের সতর্কতা কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয়। মানে আমরা যারা বাংলাদেশে ফেসবুকের থার্ড পার্টি পার্টনার বা মানে 3PFC বলে হিসেবে কাজ করছে আমরা ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ এবং AFP।
বাংলাদেশ। তো হচ্ছে আমরা মোটামুটি এই কাজটা আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করি। যখনই কোনো গুজব ভাইরাল হচ্ছে, ছড়াচ্ছে, আমাদের সামনে আসতেছে, আমরা যত দ্রুত সম্ভব সেটা রিপোর্ট করার চেষ্টা করি আর কি। এবং এর ফলে দেখা যায় হচ্ছে যখন কন্টিনিউয়াসলি কোনো অ্যাকাউন্ট বা কোনো পেজ এরকম রেটেড হচ্ছে, সেটার সার্কুলেশন কমে যাচ্ছে এবং নিউজ ফিডে বা হচ্ছে টাইমলাইনে সেটা ওইভাবে আর আসতেছে না বা আসে না। ফেসবুকই সেটা রেস্ট্রিক্ট করে দেয়। না, তারপরেও আমরা দেখি বেশিরভাগ সময়ই যেটি গুজব সেটি যে পরিমাণে দ্রুত ছড়ায় বা সেটার যে পরিমাণে শেয়ার থাকে, ভিউ থাকে, পরে যখন সেটার মানে কারেকশন হয়, কোনো সংস্থা হোক কিংবা গণমাধ্যম হোক, তারা যখন সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে, সেটা আর ওইভাবে মানুষের কাছে পৌঁছায় না, রিচ কম থাকে। এই বিষয়টি নিয়ে জানবো, একটা বিরতি নিয়ে আসি, আপনারা থাকবেন আমাদের সাথে। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও একাত্তরের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন এবং তাদের সাথে সরাসরি আলাপে চলে যেতে চাই। রিদওয়ানুল ইসলাম, বিরতির আগে একটি বিষয়ের অবতারণা হয়েছিল যে আমরা দেখি যেটি ভুল তথ্য, যেটি মিথ্যে কথা, গুজব, সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে তাড়াতাড়ি, শেয়ার হচ্ছে বেশি, ভিউ হচ্ছে বেশি, কিন্তু পরবর্তীতে যদি সেটা আসলে কারেকশন করে দেওয়া হয়, যেমন একাত্তরের নামে যদি একাত্তরের লোগো সহ যদি একটা ভুল তথ্য দেওয়া হয়, একাত্তর হয়তো তারপর সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করছে আরেকটি পোস্টের মাধ্যমে, কিন্তু সঠিক তথ্যটি মানুষের কাছে সেভাবে রিচ হচ্ছে না। এর পেছনে কারণ কি? এখানে যেটা আসলে কাজ করে আসলে মানুষের যে মনস্তাত্ত্বিক, যে এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও কাজ করে। যেমন ধরেন মানুষ কখন একটা জিনিস শেয়ার করে, যখন সেটা তার পছন্দ হয় বা সেটা তার পক্ষে যায়, তার বায়াসনেস কাজ করে। যেমন ধরেন একাত্তরের নামে কোনো একটা গুজব, মানে একাত্তরের ফটো কার্ড দিয়ে কোনো একটা গুজব ছড়ালো কারো, ধরেন বর্তমান ইন্টারিম সরকার বা হচ্ছে এনসিপির কোনো নেতার বিরুদ্ধে। এখন দেখা যাবে হচ্ছে এই ইন্টারিমের বিরুদ্ধে যারা আছে বা এনসিপির বিরুদ্ধে যারা আছে, এই পক্ষটা ব্যাপকভাবে সেটা শেয়ার করতে থাকবে। মানে হচ্ছে ওই যে চিলে কান নিয়ে গেছে, ওইটার পিছনে হচ্ছে সবাই দৌড়াতে থাকবে। কিন্তু ধরেন ওইটা যখন হচ্ছে আমরা ফ্যাক্ট চেক করব বা হচ্ছে আপনারা যখন হচ্ছে ওইটা জানাবেন যে না, এই ফটো কার্ডটা আমাদের না, কিন্তু ওইটার পক্ষের লোকজন কিন্তু কম, বা হচ্ছে ওই সত্যটাকে আসলে সবাই পছন্দ করে না। যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, মানে এইটা আসলে এখানে এই কাজটা এখানে করে আর কি। মানুষের প্রথমত হচ্ছে একটা ওই মনস্তাত্ত্বিক ব্যাপার যে হচ্ছে এটা আমার পক্ষে গেছে, এটা আমি ছড়াবো, এটা সত্য হোক মিথ্যা হোক। আর ধরেন হচ্ছে আর সত্যকে আসলে মানুষ সেভাবে গ্রহণ করতে চায় না বা গ্রহণ করে না, সে কারণে আসলে দেখা যায় হচ্ছে এই গুজবটাই বেশি ছড়ায় বা গুজবের রিচ বা বলি বা শেয়ার বলি বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে এখানে ফেসবুকের বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোর অ্যালগোরিদমিক কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। যখন যেমন ধরেন কোনো একটা গুজব বা কোনো একটা বিষয় যখন খুব বেশি শেয়ার হয়, তখন কিন্তু অটোমেটিক সেসব পোস্টের বা সেসব কন্টেন্টের রিচ বেড়ে যায়। মানে হচ্ছে এখানে টেকনোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপারও থাকে আর কি। টেকনোলজিক্যাল ব্যাপার নিয়ে যেহেতু কথা হচ্ছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের কাছেও এই ধরনেরই আসলে বিষয়টি নিয়ে আসতে চাই যে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা নিশ্চয়ই আগ্রহের জায়গা তো রয়েছেই, একই সাথে যে গুজব ছড়াচ্ছে তাকে চিহ্নিত করতে পারা, তাকে আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলোরও আলাদা চ্যালেঞ্জ আছে। একটু যদি জানি যে এমন কি কোনো উপায় আছে কিনা যে যেই আইডিটা থেকে প্রথম বানানো হয়েছে গুজবটি বা নকল কোনো একটা ভিডিও হোক, এআই এর মাধ্যমে খুবই নিখুঁত ভিডিও এখন হচ্ছে, বা ফটো কার্ডগুলো, যেটাই হোক না কেন, সেই ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত করার উপায় সহজতর হচ্ছে কিনা? তো এটা সম্ভব। মানে আমাদের যে লিঙ্কগুলি ইউজ করা হয়, আমরা যে ফটোটা দেখি, আসলে ফটো কার্ডটা দেখি, সেটার নিচে কমেন্টসে মনে হয় লিঙ্ক দেওয়া থাকে। এখন এই লিঙ্কগুলি আমার কোনো ইয়েতে টুলসের মাধ্যমে আমরা তো যখন একটা ফেক নিউজ আসলে দেখি, গুজব যখন দেখি, ওই যে একটু আগে রেদওয়ান ভাই বলে গেলেন যে ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে, আমার পক্ষে যায়, এই জন্য আমি শেয়ার করি। আমি কিন্তু বিবেচনা করি না এই জিনিসটা ফেক কিনা, কারণ আমাদের এটা স্প্রেড করতে সময় লাগে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, কিন্তু সেটা ফেক কিনা এটা বিশ্লেষণ করতে বা আমাদের ডিটেক্ট করতে সময় লাগবে 5 মিনিট। আমার কাছে সেই টুলস থাকতে হবে, তখনই আমরা আসলে বুঝতে পারবো যে জিনিসটা ফেক।
এই জন্য অনেক টুলস আছে যেটার মাধ্যমে আসলে করা যায়, যে আসলে মানুষের প্রথম তো একটা ফেক আইডি থাকে, সেইখান থেকে আস্তে আস্তে স্প্রেড হয়। যদি আমাদের নিরাপত্তা যারা দিচ্ছে সিকিউরিটি, এই মানে কি বলে এটাকে, আইসিটি বিষয়ক যে আছে, সেখান থেকে আসলে এগুলো নির্ণয় করা সম্ভব এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, না সমাজ আসলে ধ্বংসের পথে চলে যাবে। আমি সেটাই মনে করি। আমরা দেখেছি যে সাইবার সিকিউরিটি কোথা থেকে আসছে, কোন আইপি থেকে আসছে সেটা আসলে সম্ভব, কোন মোবাইল থেকে আসছে সেটা সম্ভব। জি, আমরা অনেক সময় দেখি যে চিহ্নিত করা গেলেও যে এই ব্যক্তি ছড়াচ্ছে সেই ব্যক্তি দেশের বাইরে হয়তো রয়েছে। এই ধরনের চ্যালেঞ্জগুলোও আসলে মোকাবেলা করার বিষয় রয়েছে, যেহেতু এত বেশি করে ছড়াচ্ছে এখন এই ধরনের অপতথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন যুক্ত ছিলেন। একই সাথে ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম ছিলেন, আমাদের সাথে কথা হচ্ছিল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।